গুড ইভিনিং। সবাই ঠিক আছো তো? বাইরে আজকের অবিশ্রান্ত বৃষ্টি, সকাল থেকে রাত পর্যন্ত এখনো এত রাতে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। ইটস রিয়েলি রিয়েলি হরাইবল ম্যাটার। কিন্তু দেখো, গরমটা কমাতে গেলে বৃষ্টি হতে হবে, বৃষ্টি কমলে চারপাশে জল। যাই হোক, এই বৃষ্টি টিষ্টিতে নিজেদেরকে অসুস্থ করো না প্লিজ, একটু সাবধানে থাকতে হবে। চলো, এবার আর সময় না নষ্ট করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গল্পের দ্বিতীয় পর্বে। তো আমরা এতক্ষণ দেখছিলাম যে আমাদের নদী আর আশু কিভাবে বৃষ্টি ভেজা রাতে ট্রেনের মধ্যে উঠল। গ্যালোপিং ট্রেন ইত্যাদি এসব সমস্যা এড়িয়ে দুজন দুজনের জায়গায় ফিক্সড হয়ে গেল। আশু অনেক বৃষ্টি ঝাপড় ঠান্ডা হাওয়া আসলেও দরজা ছেড়ে কিন্তু কি জানি কেন ভেতরে ঢুকছিল না। সে সমানে ওখানেই দাঁড়িয়ে রইল। আর এদিকে আমাদের নদী তার বান্ধবীর কথা শুনছিল তো কিছুতেই না, কিন্তু জানলার দিকে উদাস দৃষ্টিতে বসেছিল। আর সেই নদীকে বারবার চোখ থেকে এড়াতে পারছিল না আমাদের মিষ্টি সোনা হিরো আশু। এইভাবেই আশু কিছুতেই বুঝতে পারছে না যে কেন নদীর প্রতি অদ্ভুত একটা টান অনুভব করছে। কিচ্ছুতেই সে এড়াতে পারছে না। নিজেকেই নিজের বিরক্ত লাগছিল। একটা সময় গিয়ে আশু জোর করে মাথা ঘুরিয়ে ট্রেনের বাইরের দিকে তাকালো। দেখলো ভীষণ জোর বৃষ্টি আর চারপাশের আবহাওয়াটা আরো খারাপ হচ্ছে। এরকম মুহূর্তে হঠাৎ করে ফোনে বিপটা পেতেই আশুর মনে হলো যে মনে হয় ফোনটা এবার বোধহয় বন্ধ হয়ে যাবে। এই বলে ফোনটা পকেট থেকে বার করতেই দেখলো না, এ তো মার ফোন। রীনা দেবীর ফোন দেখেই আশুর ভেতরটা ধরপড়িয়ে উঠল। সে বুঝতে পারলো যে মা ভীষণ টেনশন করে এবার ফোন করছে। আর কোথাও না কোথাও তার চোখের আড়ালেই বোঝার আগেই মার 6-7টা মিসড কলও সে এবার দেখলো। বেশ ভয় ভয় ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঝঞ্ঝাবত্তা আর এক রকমের। রীনা দেবী ভীষণ রেগে গিয়ে বলল, আশু তুমি নিজেকে কি মনে করেছো? খুব বড় হয়ে গিয়েছো? নিজেকে লাইক মনে করছো? একটা ভালো চাকরি করো বলে নিজে এত বেশি পরিমাণ ডেসপারেট কিভাবে হয়ে গেলে? আমার উচিতই হয়নি তোমার সাথে ওখান থেকে এখানে আসা। কলকাতার জল হাওয়াতে তুমি দেখছি ভীষণ বাড়াবাড়ি করে ফেলেছো। এতটা রাত হচ্ছে, তোমার চোখ নেই? তুমি কোথায় ঘুরছো এরকম খারাপ পরিস্থিতিতে? কি হয়েছেটা কি তোমার? একটা ফোনও করতে পারো না? এরপর আশু চুপই ছিল। হঠাৎ রীনা দেবীর মনে হলো যে কি ব্যাপার, ছেলেটার প্রতি বোধহয় একটু বেশি চিৎকার করে ফেললাম। গলাটা শান্ত করে রীনা দেবী বলল, বাবা আমার খুব চিন্তা হচ্ছে, তুই কোথায় রে? বল প্লিজ। রীনা দেবীর কথা শেষ হতে আশু এবার শান্ত গলায় বলল, মা আমি ট্রেনটা বুঝতে পারিনি। একটা গ্যালোপিং ট্রেনে উঠে আমি বিন্ডেল চলে গিয়েছিলাম। ব্যান্ডেল? এই কথা শোনার পর রীনা দেবীর তো আরও চিন্তা বেড়ে গেল। সে বলল, ব্যান্ডেল? তুই তো কিচ্ছু চিনিস না রে, ব্যান্ডেল থেকে এখানে আসবি কি করে? মা আমি ট্রেনটা ব্যাক করে পেয়েছি, একজন আমাকে ট্রেনটা বুঝিয়েও দিল, একটা টিকিট কাটবারও ব্যবস্থা করে দিল। আমি এখন ফিরছি, তুমি চিন্তা করো না, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই উত্তরপাড়া পৌঁছে যাব। মা আমার ফোনের ব্যাটারিটা খুব লো আছে, তো প্লিজ বাড়ি পৌঁছানো পর্যন্ত এটা থাকলে ভালো হয়। আমি রাখি। রীনা দেবীর ভয় চিন্তা সব একদিকে রেখে বলল, হ্যাঁ 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 তুই 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 ফোনটা রেখে দে, চার্জও তো লাগাতে পারবি না, তো তুই তুই ফোনটা রাখ, আমি অপেক্ষা করছি, তুই চিন্তা করিস না, সাবধানে আয়। আমি একটু রেগে তোকে বলে ফেলেছি, রাগ করিস না রে, আমার খুব ভয় করছিল। না মা না, একদম না, আমি বুঝতে পেরেছি, আই এম সরি মা, তুমি রাগ করো না আমার ওপর। এই বলে আশু ফোনটা রেখে দিল। আবার সেই দাঁড়িয়ে আছে। দরজা দিয়ে প্রচণ্ড ঝাঁট, এতটাই ঝাঁট যে প্রায় আশু ভিজেই গেল। মনে হচ্ছিল না সে ট্রেনের ভিতরে আছে, মনে হচ্ছে ছাদ খোলা প্ল্যাটফর্মের কিনারায় দাঁড়িয়ে আছে, যেখানে হাওয়া ঝড় জল বৃষ্টি কোনোটাই আটকানোর কোনো জায়গা নেই। আশু এও বুঝতে পারছে না তার কি মনে হচ্ছে। আবার ফিরে তাকালো নদীর দিকে। আর নদী এবার আস্তে আস্তে করে উঠে আসছে দরজার দিকে। আশু হঠাৎ মনে করলো, আমি এভাবে তাকিয়ে আছি বলে কি উনি আমায় কিছু বলবেন? ছি ছি আশু ছি,
এই কি অবস্থা তোর! এইভাবে যে মানুষটা তোকে এত সাহায্য করলো, যার জন্য তুই বাড়ি ফিরতে পারছিস, আর তাকে এইভাবে তুই দেখছিস! ইস, এবার কি যে... না 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 না, ক্ষমা চেয়ে নেবো আমি। এই বলেই আশু বড় বড় চোখ করে নদীর দিকে তাকালো। না, নদীর এবার নামবার সময় হয়েছে। সেই স্টেশন শ্রীরামপুর। স্টেশনে নামবার সময় একবার তেরছা চাউনিতে নদী আশুর দিকে তাকালো। আশু ভাবছিল বোধহয় একটা অপমানজনক কোনো উক্তি নিশ্চয়ই তার দিকে আসবে। এভাবে তাকিয়ে থাকাটা একটা মেয়ের দিকে অত্যন্ত অশোভনীয় ব্যাপার। হতেই পারে তার বংশমর্যাদা, বাবা মা ইত্যাদি তুলে কথাই বলতে পারেনি মেয়েটি। আর অস্বাভাবিকও তো নয় সেটা। এক দৃষ্টি অকারণ কাউর দিকে তাকিয়ে থাকাটা সত্যিই অশোভনীয়। কিন্তু না, এই সবটাই কিছুই হলো না। নদী আশুর দিকে তাকিয়ে একটা কথাই বললেন, মিস্টার, এক তো ভুল ট্রেনে চেপে আপনি এধার ওধার করছেন, তারপর এইভাবে যদি দরজার ধারে দাঁড়িয়ে নিজে ভেজেন, তাহলে বিশেষ কিছু আনন্দ হবে না। কাল যেটা হবে, একটা হসপিটালে ভর্তি হতে হবে। তাই বেশি বাড়াবাড়ি না করে ভদ্র হয়ে ভেতর দিকে দাঁড়ান, ঠিক আছে? আর চোখ রাখবেন বাইরের দিকে। এক্ষুনি উত্তরপাড়া এসে যাবে। সাবধানে নামবেন আর সাবধানে বাড়ি যাবেন। দ্বিতীয়বার কোনো ট্রেনে ওঠার সময় একটু দেখে। ওকে, গুড নাইট। বলে ট্রেন থামতেই নদী আর তার বান্ধবী নেমে গেলেন। আশুবাবু প্রায় ঝুঁকে চলতি ট্রেন থেকে হাত নেড়ে বিদায় জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলো নদীর প্রতি। মৃদু অদ্ভুত কথা, নদী এবার হেসেই ফেললো রীতিমতন। আর সেই হাসি একেবারে মুক্ত ঝরা, ভীষণ সুন্দর একটা হাসি। আশুর নিজেকে ধরে রাখা এবার ভীষণ কঠিন হয়ে পড়ল। মনে হচ্ছিল নেমে পড়ে ট্রেন থেকে ছুটে যাই গিয়ে বলি, আপনার নাম কি? না, সে তো হবার নয়। ট্রেন ততক্ষণ বিট্রে করেই দিয়েছে, স্পিড নিয়ে নিয়েছে নিজেই, আর না বাজাবে না। তাই আশু ভালো করে দেখে নিল স্টেশনটার নাম হলো শ্রীরামপুর। ওকে, আশু ভেবে নিল যে বাড়ি গিয়ে মাকে সুযোগ বুঝে জেনে নিতে হবে এই স্টেশনটার ব্যাপারে। মা নিশ্চয়ই জানে, একটু হলেও মা জানে। এই ভেবে আশু কথা মতোই দরজা ছেড়ে ভিতরের দিকে এসে দাঁড়ালো। খানিক পর উত্তরপাড়া স্টেশনে নেমে আশুর চোখ গোল্লা গোল্লা। চারপাশ তো দ্বিতীয় গঙ্গা, একেবারে জলে টুবু অবস্থা। না, আশুর মুখে কোনো বিরক্তি নেই। অদ্ভুত কাণ্ড। মাকে ছোট্ট করে একটা ফোন করে বলল, মা, इधर तो पानी भरा भरा है, हम थोड़ा आहिस्ता आहिस्ता चल चल के आ रहे हैं, कुछ शायद नहीं मिलेगा। আশুর মার টেনশন আরও তুঙ্গে। रीना देवी বলেই ফেললেন, তুই অতটা জল ভেঙে বাড়ি আসবি? तो तुम क्या बोल रही हो अम्मा, हम रुक जाए यहीं की, या फिर প্ল্যাটফর্ম মিস हो जाए? বলেই ভীষণ হাসি। रीना देवी তো ভীষণ অবাক হলেন যে ছেলে এত কষ্ট করার পর হাসছে, তা ভালো। বললেন, ঠিক আছে, তুই সাবধানে বাড়ি আয়, আমি গরম জল করে রাখি। আশু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, জো আপকি ইচ্ছা মাতে, হাম আ রহে আপকে পাস তের তের কে। এই বলে ফোন রেখে দিল আশু। জলে যেতে যেতে অদ্ভুত ঠান্ডা শিহরণ সারা শরীরে বয়ে যাচ্ছিল আশুর। আর সকাল থেকে নদীকে ছাড়ার মুহূর্ত পর্যন্ত সব স্মৃতির সামনেই চলে আসলো। মনে হলো যেন এই তো পরম আত্মীয়, যার ভীষণ কাছে সে ছিল, কেন যে চলে গেল। আর ভালো লাগে না। এই বলে জলে ছপাং ছপাং করতে করতে প্যান্ট হাঁটু অবধি গুটিয়ে আমাদের আশুবাবু চললেন বাড়িতে। এবার আমরা ফিরে যাই নদীর দিকে। বাড়ি পৌঁছাতে নদীর হয়ে গেল পুরোপুরি 10টা। বাড়িতে পা রাখতে না রাখতেই ভীষণ চিৎকারে নদীর বাবা পরিমল বাবু একেবারে ঝঞ্ঝাবত্তার মতন ভেঙে পড়ল নদীর প্রতি। তুই কি নিজেকে মনে করিস আজ সেই কথাটা বলবি? তুই মনে করিস
যে তুই একা সব ভালো বুঝিস, আমরা বোকা, গরু, গাধা। কিন্তু সেটা তো নয়। আমি তোর বাবা, তোর ভালোর চিন্তা করেই কিন্তু যা করেছি, যা করতে যাচ্ছি, সেটা তোর ভালোর কথা ভেবেই। আমি অনেকবার বলেছি ওই ছেলেটার সঙ্গে মেশা যাবে না, কিন্তু 3 বছরের 3 সেকেন্ডও তুই আমার কোনো কথা শুনিসনি। আমি জানতে পারি যে এই ধরনের অসভ্যতামির কারণ। নদী মাথা নিচু করে রইল, কোনো কথার উত্তর দেয়নি। এদিকে নদীর ঠাকুমা, মা ভীষণ চিন্তায় ছুটে এসে পরিমলবাবুকে আটকাতে চেষ্টা করলো, এই বলে যে মেয়েটা বড় হয়েছে, এইভাবে কথা বলা উচিত নয়। কিন্তু পরিমলবাবুর রাগ, ক্ষোভ এতই বেশি ছিল যে তিনি কারো কথা শুনতেই চাইলেন না। স্পষ্টতই জানালেন, তোমরা চুপ করে যাও, আজ আমার কথার বাইরে কোনো কথা হবে না। ফের আবার তিনি ভীষণ রাগের চোখে নদীর দিকে তাকিয়ে বললেন, তুমি যদি মনে করে থাকো তুমি চুপ করে থাকলে সব কিছু থেকে এড়িয়ে যেতে পারবে, তা কিন্তু হবে না। আমি অনেক সহ্য করেছি, আমি বহুবার বলেছি ওই ছেলেটা তোমার উপযুক্ত নয়, কিন্তু তুমি কেন বুঝতে চাইছো না নদী? সাম্য, সাম্য ছেলেটা তোমার উপযুক্ত না, কিছুতেই না। ওর রূপ, ওর গুণ এসব থাকলেও ভিতর থেকে একটা ভালো মানুষ হওয়াটা ইম্পর্ট্যান্ট। আর সেটা তুমি কেন বুঝতে পারছো না? ও তোমার উপযুক্ত সেই জায়গায় নয়, ও তোমায় ভালো রাখতে পারবে না। টাকা দিয়ে সব কিছু হয় না নদী, আর রূপ দিয়েও সব কিছু হয় না। কেন বুঝতে তোমার এই ছোট্ট কথাটা অসুবিধে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, সাম্য চৌধুরী। সাম্য চৌধুরী হলেন একজন মেরিন ইঞ্জিনিয়ার। তিনি কলকাতার ডকে আছেন, ওখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের মধ্যেই উনি পড়েন। বেশ বর্ধিষ্ণু বাড়ির ছেলে এবং দেখতে যথেষ্ট হ্যান্ডসাম, বলতে পারেন একরকম একটু হিরোইটিক টাইপের। তো নদীর সাথে তার সম্পর্ক প্রায় 3 বছরের। সাম্য 3 বছরে একবারও নদীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়নি, বরঞ্চ যতবারই বিয়ের কথা উঠেছে সাম্য সুকৌশলে সেগুলোকে এড়িয়ে গিয়েছে এবং বাড়ির লোকের সাথেও কোনোভাবেই যোগাযোগে আনতে দেয়নি। কিন্তু বাড়ির চাপ তো নদীর প্রতি ছিলই। এবারে নদী 26 বছর সম্পূর্ণ করেছে, তাই তার বাবা চান যে যত তাড়াতাড়ি সম্ভব সুপাত্রস্থ করতে। এই চাওয়াটা বোধহয় খুব একটা ভুলও নয় যে কোনো বাবা মার ক্ষেত্রে, কিন্তু এখানে নদীর ক্ষেত্রে খুব সমস্যা একটাই, সে কাউকে ভালোবাসে, আর ভালোবাসাটা তো ভুল নয় না। আর ভালোবাসার মানুষকে ভালোবেসে তার সাথে সংসার করতে চাওয়ার ইচ্ছেটাও বোধহয় ভুল নয়। কিন্তু ভুল মানুষের পাল্লায় পড়লে তো সেটা ভুল হয়েই যায়। সাম্য সুপ্রতিষ্ঠিত, সুন্দর, গোছানো একটা মানুষ হলেও তার কাছে সম্পর্কের দাম খুব একটা বিশেষ কিছু নয়। যেকালে নদী সম্পূর্ণ আলাদা একটা মানুষ। নদী কর্পোরেটে কাজ করে, একজন প্রতিষ্ঠিত কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়ার পরও তার কাছে সম্পর্কের দাম, তার প্রতিষ্ঠা, তাকে গুরুত্ব দেওয়া, এগুলো অনেক বেশি পরিমাণ দামি। নদী চাইলেই এই সম্পর্কটা তাকে বেরিয়ে গিয়ে আরও অনেক ভালো মানুষের যোগাযোগে যেতেই পারেন, কিন্তু নদী পারেনি। এই 3 বছরের অনেক স্মৃতি, অনেক ভালো লাগার মুহূর্ত একেবারে তাকে ঘিরে রেখেছে। তাই 2 চোখ বেয়ে নদীর জল বেরিয়ে এলো। নিজেকে থামাতে পারলো না নদী। বাবার কাছে হাত জোর করে বলল, বাবা আমি ওকে ছাড়া বাঁচবো না, আমাকে একটু সময় দাও না প্লিজ। সাম্য অতটা খারাপ মানুষ নয় যতটা তোমার মনে হয়। তুমি একবার ওর সাথে কথা বলো। কথা কথা নদী, তোর এই চোখের জল আমার কাছে আর কোনো কাজ করবে না, কারণ ওই ছেলের পাল্লায় যদি আমি তোকে ছেড়ে দিই না, সারা জীবন এই চোখের জল পড়বে। আর সেদিন কিন্তু আমি তোর জন্য কিছু করতে পারবো না। ও সম্পর্ক টেকানোর ছেলে নয়, ও সম্পর্কের দাম বোঝে না, বুঝবেও না। হয়তো সত্যি তাই বাবা মার অবজারভেশনটা খুব একটা খারাপ ছিল না। সবসময় যে ঠিক হবে সেটাও নয়, কিন্তু এই ক্ষেত্রে পরিমলবাবুর রাগ, নিজের মেয়ের সিকিউরিটি, তার আসছে ভবিষ্যতের কথা ভেবে যে কথাগুলো হয়তো রুক্ষ, কঠিন, কিন্তু কথাগুলো তো ঠিক, একদম ঠিক। তাই কিছু করার ছিল না, তাকে হয়তো একটু রুক্ষভাবেই কথাগুলো বলতে হচ্ছিল নিজের মেয়েকে,
যেহেতু নদী এই সম্পর্ক থেকে কিছুতেই নিজেকে ফ্রি করতে চাইছিল না। যাই হোক, এই ঝগড়াঝাঁটি অশান্তির জেরে নদী কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল এবং বলল যে আমাকে একটু সময় দেওয়া হোক, এরপর তোমরা যা বলবে আমি তাতেই রাজি। নদীর মা নিজের মেয়ের এরকম ভেঙে চুরে পড়া অবস্থা থেকে সহ্য করতে পারল না। সে কাতর স্বরে পরিমলবাবুর দিকে তাকিয়ে বলল, শোনো, তুমি এখন যাও, আমার মেয়েটাকে একটু বাঁচতে দাও। মানছি সে ভুল করেছে, মানছি ভুল মানুষের কাছে চলে গেছে, কিন্তু ভালোবাসাটা তো ভুল না। আমার মেয়েকে এইভাবে তুমি বলো না, ও ছাড়া আমার আর কেউ নেই, তুমি দয়া করো, প্লিজ চলে যাও। পরিমলবাবু পুরুষ মানুষ, তিনি কষ্ট পেলেও তার অভিব্যক্তি দেবেন না। চুপচাপ ঘর থেকে বেরিয়ে গিয়ে স্টাডি রুমে চলে গেলেন। স্টাডি রুমের দরজা বন্ধ করে চোখ বন্ধ করতেই একরাশ চোখের জল, যেটা চোখে ধরা ছিল, গাল বেয়ে নেমে এলো এবং কাঁদতে শুরু করলেন। আর ভগবানের উদ্দেশ্যে নিস্তব্ধ হাত তুলে প্রার্থনা করলেন যে, ভগবান, আমি যদি কখনো কিছু ঠিক করে থাকি, আমার মেয়েটাকে এই যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও। তুমি ওর জীবনে এমন কাউকে এনে দাও যে অন্তত ইমোশনের দামটা বোঝে। এই বলে মাথা নিচু করে টেবিলে চোখের জল পড়তে লাগলো পরিমলবাবুর। এদিকে নদীকে সামলে কোনো রকমে সবটা বুঝিয়ে নদীর মা আর ঠাকুমা তাকে স্নানে পাঠালো। নদী সে রাতে আর কিছু খেলো না, কারোর সাথে আর একটা কথাও বলল না, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর সারা রাত তার মাথার বালিশে চোখের জল ফেলে মাথার বালিশটাকে আগলে সাক্ষী রেখে কত যে যন্ত্রণা সেখান দিয়ে বেরোতে লাগলো তা কেউ জানে না। হ্যাঁ, নদী আর সাম্যের সম্পর্ক 3 বছর হলেও, নদী তাকে ভালোবেসে সর্বশান্ত হলেও সাম্যের কাছে এটার গুরুত্ব খুব একটা কিছু না। তারা সম্পর্কে আছে সেটা সে অস্বীকার করে না, কাউকে জানাতেও দ্বিধাবোধ করে না, কিন্তু সেই সম্পর্কটাকে যে ম্যাচিওর করে তাকে চলতেই হবে এমন কোনো কথা সে দিতে পারবে না, স্পষ্টতই জানিয়েছে। তাহলে সে মতো ক্ষেত্রে নদীর বাবা ভুল নয়, কখনো ভুল হতেও পারে না। এদিকে আমাদের আশুবাবু বাড়ি এসছেন। কোমর অবধি জল ভেঙে তার মধ্যে কোনো বিরক্তি নেই দেখে রীনা দেবী বলেই ফেললেন, বাবা, জলে ভিজে এলি না এনার্জি সলিউশনে রে? একরাশ হাসি হেসে আমাদের আশু মার দিকে তাকে বললো, বাবা मम्मी क्या बात की, एनर्जी सॉल्यूशन, वो रास्ते का एकदम गंदा पानी है लेकिन ठंडी बहुत ज़्यादा है, अच्छा लग रहा था। আচ্ছা, অনেক বুঝেছি, এবার যাও, স্যাভলন, গরম জল, চান করে এসো খাবার টেবিলে। ওকে মাম্মি বলে একেবারে বাচ্চাদের মতন লাফাতে লাফাতে বাথরুমে চলে যাওয়াটা দেখে রীনা দেবীর চোখ তো কেমন চাকা হয়ে গেল। বাবা, ছেলে গ্যালোপিং ট্রেনে উঠলো, এইভাবে জলে ভিজে এলো কাকের মতন, অথচ নাচতে নাচতে বাথরুমে যাচ্ছে। কি জানি বাবা, কি যে হয়েছে ভগবানই জানে। যাকে আমার ছেলে আমার বাড়ি ফেরত এসছে, এটাই আমার কাছে অনেক। এই বলে রীনা দেবী প্রায় চিন্তাশূন্য অবস্থায় টেবিলে গিয়ে বসলো। টেবিলে বসে অপেক্ষা করতে লাগলো ছেলের জন্য। ছেলের ফেভারিট মাছের ঝোল আর ভাত। হ্যাঁ, আশুবাবু ছোট মাছের ঝোল খেতে খুব পছন্দ করে, তাই তার মা আজকে ভাত আর ছোট চারা মাছের ঝোল বানিয়েছে। গন্ধে आशु बाथरूम থেকে বলল, मम्मी भूख बहुत ज़्यादा बढ़ गई है, आ रहे हैं हम, বলে এসে টেবিলে বসতেই ভাতে হাত। কিন্তু রীনা দেবী তো মা, ছেলের এতটুকু পরিবর্তনও মা বুঝে যায়। রীনা দেবী খাচ্ছিলেন ঠিকই, কিন্তু আশুর দিকে তাকিয়েছিল বেশি। তাকাতে তাকাতে বললে, হ্যাঁ রে, আজ খুব ভালো দিন গেছে তোর? নেই, ज़्यादा तो नहीं मम्मी, क्यों? না, এমনিই জিজ্ঞেস করলাম। রীনা দেবী দেখলেন যে যে সমস্ত সবজি আশু বাদ দিয়ে দেয়, আজ সেসব বাদ দিচ্ছে না, বরঞ্চ খাচ্ছে। খেয়ে দিয়ে মহা আনন্দে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কোনো কথা না বলেই। রীনা দেবী ভাবলো, থাক, আজকালকার ছেলেপিলে
না ঘাঁটানোই ভালো। আমার ছেলে আমার থাক, বাড়িতে ফিরে এসেছে, সাবধানে চলে এসেছে, কোনো ক্ষতি হয়নি, এর চেয়ে জীবনে আর কিছু চাওয়ার নেই বলে ট্রিম আলো জ্বেলে দিয়ে রীনা দেবী নিজের ঘরে চলে গেলেন। আশু সে রাত আর ঘুমোতে পারল না ঠিক করে। যতবার চোখ বন্ধ করলো নদীর বিভিন্ন সময়ের মুখটা ভেসে উঠল। প্রায় ভোরের দিকে ক্লান্ত হয়ে যখন আশু ঘুমিয়ে পড়ল তখন সে স্বপ্নেও নদীকে দেখতে লাগলো। এর পরের দিন রবিবার, তাই ওঠার তাড়া না থাকাতে ঘুম ভাঙল সকাল 10টা। আর আমাদের এখানেই গল্প শেষ। এবার দেখতে হবে যে একদিকে নদী আর সাম্যের সম্পর্কের রসায়নটা কত দূর গিয়ে ঠিক হতে পারে অথবা ঠিক নাও হতে পারে, আর এই দিকের নিস্তব্ধ একেবারে চুপচাপ সম্পর্কের গতি আশুতোষকে নদীর প্রতি কিভাবে টেনে নিয়ে যায় এক অন্য অনাবিল আনন্দের সম্পর্কে, যেটাকে সত্যি সত্যি প্রেম বলে। তো আমরা পরের এপিসোডে দেখে নেব যে কেমন করে নদী আর আশুতোষের আবার দেখা হয়, আর কি করে তাদের সম্পর্ক একটু একটু করে এগোতে থাকে অন্য খাতে। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। চলি আজকের রাতে। শুভরাত্রি। সবাই সাবধানে থেকো, ভালো থেকো।